नमो विष्णुपदाय कृष्णाय भूतले श्रीमते जय पताका स्वामी नामिने नमो आचार्यपादाय पदाय ठीक है आছেন যা টাকা পয়সা আছে দিয়ে দেন তো যাই হোক আজকে গুরু মহারাজের ব্যাস পূজায় যে সেটা একটা স্মরণীয় কারণ আমার সন্ন্যাস দীক্ষাটা হয়েছিল কেউ ছিল না বেশি গুরু মহারাজকে গুরু মহারাজ চেয়েছিলেন দোলে সন্ন্যাস দেবেন ভক্ত পুরুষোত্তম মহারাজ চেয়েছিলেন ব্যাস পূজাটা হচ্ছে আমাদের নিজস্ব উৎসব ওই উৎসবে হবে মানে হঠাৎ লকডাউন হয়ে গেল তারপরে লকডাউনটাতে কতদিন চলবে সেটা কোনো ঠিক ছিল না 26 মার্চ মানে লকডাউন শুরু হয়েছে তখন যখন ব্যাস পূজার সময় আসে তখন তো লকডাউন ছিল মহারাজ বললেন যে তাহলে গুরু মহারাজের সন্ন্যাস উৎসবে রাধা অষ্টমীতে হবে গুরু মহারাজ বলছেন আমি ওকে চাইলাম দোল পূর্ণিমা সন্ন্যাস হবে তুমি আটকে দিলে আবার বলছো রাধা অষ্টমী না আমার জন্মদিন ওই দিনই হবে ওই একটা স্মৃতি হয়ে থেকে গেছে গুরু মহারাজের তারপরে সবার একটা কিন্তু ছিল যে এখন যেরকম কয়েকদিন আগে একজন দুজনের সন্ন্যাস হলো 15 দিন আগে থেকে প্রস্তুতি লোক ডাকাডাকি বিশাল ঘর বুকি টুকি তারপর লকডাউন কে আসবে কিন্তু গুরু মহারাজ এমনভাবে অনুষ্ঠানটা করছিলেন দিয়ে আমাকে বলছে তুমি খুশি হ্যাঁ গুরু মহারাজ এত অনলাইনে লোক এসেছিল যাই হোক যা যা আপনারা বলছেন আমি বলছিলাম এখানে বসিয়ে যারা ঠুকানো হচ্ছে আসলে কিন্তু তা না তো বলতে তো পারলাম না তবে আপনার ঠিক ছিল যে আমরা রাত 10টা থেকে শুরু করতাম কার্যক্রম ঘরে এসে ভক্তি বললো ঘরে এসে যখন শুতে যাবো তখন মায়াপুরে শঙ্খ বাজত দর্শন করে শুতে যাবো ঠিক আছে কিছুটা ঠিক আছে বাকি যেগুলো বলছেন এতটা না কিন্তু হ্যাঁ তবে বৈষ্ণবের গুণকীর্তন করতে হয় করছেন সেই গুণগুলো যেন প্রকাশিত হয় বাস্তবিক পক্ষে আমার নিজের জীবনে যা অনুভব যে এগুলো কিছুই জানতাম না আমার গ্রামে সংকীর্তনের দল ছিল একটু খোল টোল বাজানো শিখবো সংকীর্তন দলে যোগ দেবো সেটা হয়নি কেননা আমার বাবা ছিলেন কমিউনিস্ট পার্টির একজন ক্যাডার ছিলেন একদম এগুলো পছন্দই করতো না কিন্তু আমার যখন প্রথম ভোটে নাম ওঠে আমি বাবার বিরুদ্ধে বিজেপিকে ভোট কেন বাবা খুব কঠোর ছিল তো ঘর গ্রামে ছিল আমার দাদু পুরো কার্তিক মাস ভালো করে পালন করতেন এবং বছরে একবার মহোৎসব করতেন হাজার হাজার লোক সেগুলোর হয়তো কিছু কৃপা আছে মাঠে চলে এসেছি তো কিছুই জানা ছিল না এখানে এসে যা শিখেছে এখানেই মৃদঙ্গ শিক্ষা গান শিক্ষা পাঠ দেওয়া আমার মনে আছে ভক্তি পুরুষোত্তম মহারাজ যখন আমাকে নিয়ে গেছিলেন বাংলাদেশে 2004 সালে মানে প্রথম হ্যাঁ তিনে আমরা গেছিলাম মহারাজ যখন 4 গেছিলাম তিনে আমরা গেছিলাম প্রথম আমি লক্ষ্মীপুর আনন্দবর্ধনপুর রসদাস
শুনেছি বাংলাদেশে ভালো খাওয়ায়, কিন্তু আমরা 4 জন ছিলাম। আমাদের পণ্ডিত আনন্দবর্ধন খুব ভালো পাঠ দিতে পারে, তাকে আমরা সিনিয়র বানিয়েছি। রসরাজ কীর্তন করতো, আর আমরা 2 জন, আমি লক্ষ্মীকান্ত, ওইগুলো করে চলতাম। সমস্যা হয়েছে কয়েকদিন। প্রথম যখন যশোর থেকে আমরা দর্শন শুরু করি, আনন্দবর্ধনকে সামনে বসাতাম, তারপরে আমরা রোজ সিনিয়র আমার, যদিও আমার পরে এসে, কিন্তু পাঠ দেওয়ার ভয়ে ওকে সিনিয়র বানিয়েছে। সমস্যা এগুলো খায় না, পরিবেশন করতে আসে ও এমনি পাতলা, কোনো কিছু খেতেও পারে না। হাতাতে রাইস বা সবজি তুললে এত খাওয়া যায় দিকে ওই খেলে যে ভয় পেয়ে যেত। তারপরে আমাদের কয়েকদিন তো পেটই ভরে নি। আমরা বললাম আমি সিনিয়র, তুই এদিকে। তারপরের বছর মহারাজ নিয়ে গেছিলেন। প্রথম আমার মনে আছে, ঢাকাতে একটা অনুষ্ঠান ছিল, মহারাজ বলে দিয়েছে বেনুধারে কিছু বলবে, কোনোদিন মাইক্রোফোন ধরে কি বলবো, থতমত খেয়ে কিছু বলতে পারি। মোটামুটি সবাই একটু অবাক, মহারাজ বলে দিয়েছে বেনুধারে কিছু বল, কিছুই বললো না। আমি কিরকম ছিলাম সেটা একটু বুঝালাম, যে পাঠ শেখা, আমাদের সকিতিবাবু বলছেন মাস্টারের মাস্টার, সব কিছু শেখায় এখানেই গুরু মহারাজ থেকে, এবং পরম পূজ্য শিশুমান ভক্তি পুরুষোত্তম মহারাজ বলতে গেলে হাতে ধরে ধরে শিখিয়েছেন সব কিছু। বিদেশে প্রচার করা, ভক্তদের দেখাশোনা করা, যেটা আমার উদ্দেশ্যে বলছেন ওইগুলো গুরু মহারাজ ভক্তি পুরুষোত্তম মহারাজ ক্ষেত্রে প্রযোজ্য। ওনাদের জীবনে দেখেছি অক্লান্ত পরিশ্রম। আমাদের ভক্তি পুরুষোত্তম মহারাজ সঙ্গে প্রচারে যাই ট্রাইবেলে, তো ট্রাইবেল মানে উনি একাই দৌড়াবেন, টিলাতে উঠবেন, নামবেন, লম্বা লম্বা পাগুলো ওনার মানে লম্বা, প্রচুর পাল্লা দেওয়া যায়। তো গিয়ে ক্লাস করবেন, প্রায় দেখতাম দুপুর 2টো 3টে হয়ে যাচ্ছে, আশীর্বাদ দেবেন আর দক্ষিণা। আমি গিয়ে বলতাম মহারাজ আপনি প্রসাদ পান, আমি আপনার আশীর্বাদ দিচ্ছি, কিন্তু টাকাগুলো আমাকে দিও। কিন্তু আমি যখন বসতাম তখন আসতো না। তারপরে মহারাজ ওই মানে একটু বে টাইমে লাঞ্চ খেতে গিয়ে সন্ধ্যার সময় আমার জ্বর এসে, আবার সকাল থেকে বলছে মহারাজ, যেটা আগেও বলেছে, দুবাই এয়ারপোর্টে ধরেছে, কি করতে চাইছো বলো, একজনকে নিয়ে ঘরে থাকবে না সারা দুনিয়াটা দেখবে, মানেটা কি, মানে বুঝলেন না, বিয়ে করবে নাকি ঘুরে বেড়াবে। আমি বললাম সেটা আপনার ইচ্ছা। তো এইভাবে মহারাজ গুরুমা যেটা বলছেন, যে গুরুমাজের মন আমি বুঝেছি, এটা না গুরুমা যেটা সামনে থাকলে চোখ পড়লে মনে হয় ভক্তি বিজয় পারবো, মহারাজকে গীতা দান করবে। হ্যাঁ, সামনে একটু থাকলেও হয়। আজকেও তাই দেখলাম গুরু মহারাজ স্টেজে নেই, ওই সময় আমাকে দিয়েছে, আর ওইটা না নিলে আর টাইমও পাওয়া যাবে না। আমি ফাঁকায় যা যা লিখে নিয়ে গেছি বলেছি, কাজ হলো না, ঠিক ভিতরে যাই। ওর ভাই বলছেন আমি শুনেছি তোমার অনেক গীতা কমে গেছে, তোমারটা বলে দেবো আমি। হ্যাঁ, চালু করেছেন ওইটা দিয়ে, এই বছর গীতা কমে গেছে, একটু সামনে থাকলে ভালো। যাই হোক, গুরুদেবের কৃপা এবং
সকলের আশীর্বাদ। তবে আমি বিজি না, বিজি আমি সবাইকে বলি আমি একমাত্র ইজি লোক। হ্যাঁ, সবাই বলে খুব বিজি। একটাই আসলে গুরু মহারাজকে দেখেছি এই লকডাউন যখন শুরু হয় 2020 26 মার্চ মনে আছে, তো গুরু মহারাজ বলছিলেন যে তোমরা প্রচার করো। আমরা প্রচার করতে যাবে, সব তো বন্ধ, যে অনলাইন, সেই অনলাইন প্রচারটা গুরু মহারাজ চালু করেছেন। সে অনলাইনের ফাঁদে পড়ে গেছে এখন। সারাদিন 4-5 ঘন্টা লাগে শুধু মেসেজ উত্তর দিতে, আর প্রচুর পরিমাণে লোকে গীতা পাঠায়, তারপরে ওইটাই বেশি সময় চলে যায়। এখন চার হয়ে গেছে, 5 ঘন্টা লাগে পুরো মেসেজ কমপ্লিট করতে। এবং এই গীতা প্রচারটাও একটা গুরু মহারাজের বিশেষ কৃপা। কখন আমরা কল্পনা করিনি যে আজকে রিপোর্ট দিয়েছি আমি 94,000 গীতা, বিশাল একটা সংখ্যা। কিন্তু অনেক বড় কাজ হলেও গুরু মহারাজের কাছে থেকে দেখেছি এটা খুব সহজে হচ্ছে, সহজে লোকে দিচ্ছেন। লোকে এসে আজকেও গুরু মহারাজ বলার পরে প্রচুর লোক মান্থলি মেম্বার হয়েছে, 1 মাসে 2টো করে গীতা দেবো। এইভাবে গুরু মহারাজ করিয়ে দিচ্ছেন, এটা ইন্টারনেটে বোঝা যায়। গুরু মহারাজ এক একটা কাজ আজকেও বললেন যে তোমরা আমাদের সবাই সাহায্য করো। আর গুরু মহারাজ এখন একটা সব জায়গায় একই কথা বলছেন, তোমাদের গুরু হতে হবে। যে মাদুরাইতে 4টে ক্লাস দিয়েছে, সব একই কথাই ছিল। আজকেও ব্যাস পূজার লেকচারটা একই ছিল, যে আমরা চাই, আজকে বিকালও সেম কথা বলেছে, ভক্তির নীতিগুলো ভালো করে পালন করো, চৈতন্য মহাপ্রভু কৃপা লাভ করবে সবাই, এটা আশা করি। এবং গুরু হতে গেলে যা করা দরকার বলেন না, আজকে বলেছিলাম 2000 সালের আগে যারা, তাদেরকে আমি 537 জন EITC থেকে আমি পেয়েছি। আমি EITC কে অনুরোধ করছি তারা যেন পাস করে দেয়। নাড়ুবাবু সামনে ছিলেন, আপনি চেয়ারম্যান, কিন্তু শুনেন ভালো করে। হ্যাঁ, সবাইকে গুরু বানাতে হবে। তারপরে গুরু থাকলে কত বছর লাগবে? 25 বছর। গুরু চলে গেলে 10 বছরে সে গুরু হয়ে যাবে। একই কথা গুরু মহারাজ প্রায় ক্লাসে করছে। তারপরে আমার গৃহস্থ ভক্তরা হবে পরমহংস আচার্য সন্তান জন্ম দেবে, এগুলো গুরু মহারাজ বলতেই আছে। গুরু মহারাজ মাদুরাইতে একটা কথা বললেন, যেহেতু খারাপ লাগছিল। আমার গুরু ভাই অনেকে চলে গেছে, আমি কতদিন থাকবো জানি না। তোমরা দায়িত্ব নাও, গুরু হও, প্রচার বৃদ্ধি করো। মহাপ্রভুর ইচ্ছা ছিল প্রত্যেকটা মানুষ হরি নাম করবে, সেটা এখনো সম্পূর্ণ হয়নি। তোমাদের দায়িত্ব নিতে হবে। যাই হোক, আমরা একটা বড় বড় ছত্র ছায়া, বিশেষ করে গুরু মহারাজকে আমি অনেক সময় গুরু মহারাজের কাছে থাকি, দেখছি গুরু মহারাজ আমরা কতটা ভক্তি জীবনে উন্নতি হচ্ছে জানি না, কিন্তু একজন বিশাল ব্যক্তির চরণে আশ্রয় গ্রহণ করেছি, এটা একদম সত্য। তিনি জগতে যতদিন থাকবেন ততটাই মঙ্গল, জগৎ জীবের মঙ্গল। এই মাদুরাইতে 4টে ক্লাস দিয়েছে, 5000 মতো ভক্ত ছিল, 4850। একজন ব্যক্তি প্রোগ্রাম করেছে, পুরো আয়োজন বেশি না, 2.5 কোটি টাকার মতো খরচা করেছে। লোকটার 67টা সোনার মহল আছে, সোনার দোকান না, সোনার মহল, বেশি 700 টাকা। কিন্তু লোকে অনেক ধনী লোক আছে, কিন্তু ওই লোকটা গুরু মহারাজের প্রতি তার দেওয়া, প্রতি বছর মায়াপুরে প্রায় 7-8 কোটি টাকা দান করে, নেবে না খাতে।
প্রসাদে, যেরকম এই যে বীরনগরে জায়গা কেনা হয়েছে, ওখানে 4 কোটি টাকা দিয়েছে। লোকটা গুরু মহারাজকে দেওয়ারটা শুধু তাই না, 3 ভাই ওরা, 2 ভাই দীক্ষিত, আরেক ভাই সংশোধন করছে। তারপরে তার ছেলে নাতিপুতি, অনেক বড় সংসার, 3 জনের 3টা বিল্ডিং। কিন্তু গুরু মহারাজ গেছেন নিজের বিল্ডিং ছেড়ে গিয়ে ভাইয়ের ঘরে আছে, পুরো বিল্ডিং ছেড়ে দিয়েছে, যেখানে গুরু মহারাজ 40 জন সার্ভেন্ট টিম আছে। উনি কোথায় ভাইয়ের বাড়িতে, ভাইকে বলেছে তুমি একটা ঘরে থাকো, আমি একটা ঘরে থাকবো। এতটাই ত্যাগ ওখানে ছিলেন। তো 5000 ভক্তকে একসঙ্গে দেখে গুরু মহারাজ এত আনন্দ পেয়েছে। গুরু মহারাজের 40 মিনিটের শিডিউল ছিল, গুরু মহারাজ স্টেজে উঠে দেখছেন, যত দেখছেন তত ভক্তরা উল্লসিত হচ্ছে। আমি কতক্ষণ বলবো, গুরু মহারাজ 40 মিনিট টাইম ছিল, 10 মিনিট হয়ে গেছে। আমি 1.5 ঘন্টা বলবো। কে কি বলবো? ঠিক আছে গুরু মহারাজ, আপনি বলুন। শুধু তাই না, 1.5 ঘন্টা, 1 ঘন্টা 15-16 মিনিট মতো বলেছেন। তারপরে আবার বলছেন আমি সন্ধ্যার সময় আবার আসবো, সন্ধ্যার সময় আবার দেব। এই করতে করতে হ্যাটট্রিক প্রোগ্রাম, গুরু মহারাজের জন্য একটা হ্যাটট্রিক, ওখান থেকে যাতায়াত করা, প্রোগ্রাম করা। তারপরে পরের দিন ছিল দীক্ষা অনুষ্ঠান, 576 জনের দীক্ষা ছিল, প্রায় 400 জনকে দীক্ষা দিয়েছে। গুরু মহারাজ কালকে এটা বলেছেন, মাদুরাই যে আমার ভালো করে যত্ন নেয়নি, সেই জন্য আমি অসুস্থ। যত্ন না, গুরু মহারাজের 10টা ছিল, গুরু মহারাজ কারো কথা শুনছে না, আমি যাবো, কি করবো? এটা আসলে গুরু মহারাজের মানে মানসিক ভাবে স্ট্রং, শরীর সাই দিচ্ছে না। যাই হোক, সবাই প্রার্থনা করে গুরু মহারাজ যেন আরো বহুদিন আমাদের মাঝে থাকেন। একজন জ্যোতিষী বলেছেন যে গুরু মহারাজের ইচ্ছা মৃত্যু পরের মতো আছে, উনি যে আছেন নিজের ইচ্ছা, উনি চাইলেও চলে যেতে পারেন, চাইলেও থাকতে পারেন। কিন্তু এখন প্রতি কথায় আমরা ইঙ্গিত দিচ্ছেন যে আমি কিন্তু বেশি দিন থাকবো না। সুতরাং আমরা যতদিন পারি গুরুদেবের নির্দেশ আদেশ যতটা সম্ভব, আজকেও বলেছেন ভালো করে জপ করো, ভক্তির নিয়মগুলো পালন করো। আমরা যারা যারা ভক্ত তৈরি করে গুরু মহারাজ কাছে দীক্ষা দেওয়াচ্ছি, যেন সতর্ক থাকতে হবে যে তাদেরকে আমি সঠিকভাবে তৈরি করছি। আমার মনে আছে বাংলাদেশে একটা দীক্ষা ছিল যশোরে, অসুস্থর পরে, সম্ভবত 2012 সালে, অসুস্থ হয়েছিল 8 সালে। তো 3 দিন দীক্ষা হচ্ছিল, ওইখান থেকে চালু হয় বেশি দীক্ষা, 600 প্রায় 1800 দীক্ষা হয়েছিল, আর 300 মতো দ্বিতীয় দীক্ষা ছিল, 2145 মতো ছিল। কিন্তু এত লোক এসেছিল দর্শন করতে, তো কিন্তু তার ভিতরে কিছু লোক কান্নাকাটি করছে। গুরু মহারাজ জিজ্ঞেস করছিল কি হয়েছে, না ওরা দীক্ষা নেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে এসেছিলেন, তাদের দীক্ষা দেওয়া হয়নি। কেন? স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আছে যে তখন একজন বলছেন যারা অযোগ্য ব্যক্তি তাদেরকে দেওয়া হয়েছে, যোগ্য ব্যক্তি দেওয়া। কেন কেন তো বুঝতে পারছেন না? যে যার যেরকম স্বার্থ, হয়তো মন্দিরে কিছু বেশি সেবা টেবা করে, দান টান দেয়, হয়ে গেছে। তখন গুরু মহারাজ দীক্ষা দেওয়ার পরে সব লিডারদের ডেকে বললেন, দেখো আমি একটা ফরম্যাট তৈরি করেছি যে 6 মাস কমপক্ষে আশ্রয় নেবে, 1 বছর কমপক্ষে হরিনাম 16 মালা জপ করবে, প্রসাদ খাবে, তারপরে 4 নিয়ম ভালো করে পালন করবে, তারপরে আশ্রয়ের 6 মাস পরে দীক্ষা হবে। এটা আমার ফরম্যাট, এটা আমি নিয়ম করেছি। এই নিয়মে যদি তোমরা লোক তৈরি করো
ঠিক আছে, আমি দীক্ষা দিয়েছি, কিন্তু আমি শুনছি অনেক অযোগ্য ব্যক্তিকে আমি দীক্ষা দিয়েছি, কিন্তু আমি দীক্ষা দিইনি। আমি তো কাউকে গিয়ে তৈরি করছি না, তৈরি করছে কে? তোমরা তৈরি করছো, তোমরা অনুমোদন করেছো, আমি দীক্ষা দিয়েছি। সেই জন্য যদি সঠিকভাবে আমার নিয়ম পালন করে থাকে আমি দীক্ষা দিয়েছি। আর যদি তোমাদের স্বার্থে দীক্ষা দিয়েছো তাহলে তুমি দীক্ষা দিয়েছো, আমি দিই নাই। তার সমস্ত ব্যাপার ভাগী তুমি। আমাদের তৈরি করছিল, আমাদেরকে বুঝতে হবে। অনেক লোক প্রশ্ন করে গুরুমাদের দীক্ষা নিয়ে নিয়ম পালন করছে না, যারা তৈরি করছে তাদেরকে অবগতি করানো দরকার, আমাদেরকে সতর্ক থাকতে হবে। যেরকম লোক তৈরি করে দিচ্ছে এটা একটা কৃপা পাবেন, কিন্তু ওরা আবার বলতে কিছু করলে সেটারও ভাগ পাবে। সেই জন্য গুরু মহারাজ অকালে দীক্ষা দিয়ে চলেছেন। তো আমরা সেই গুরু মহারাজের ঐশ্বর্য দর্শন করছি। আজকে গুরু মহারাজ কত সময় দিলেন, আবার কালকে সকালে আসবো পাঠ দিতে। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের গীতা কোর্স পূর্ব ডিভিশন প্রত্যেক ভক্ত লক্ষ্মী গোবিন্দ প্রভুর নেতৃত্বে, আমাদের লক্ষ্মী গোবিন্দ প্রভু বললেন যে আমি গীতা কোর্সে এখন দেখভাল করছি, কিন্তু প্রথম থেকে যেরকম আমরা আগে থেকে ছিলাম ওই রকমই আছে। আমি দেখেছি, আমার মনে পড়ে আমি যখন অসুস্থ হলাম, লক্ষ্মী গোবিন্দ প্রভু অসংখ্য ভক্তি পুরুষোত্তম মহারাজ গেছিলেন, যেভাবে আমাকে সুস্থ করে তুলেছেন, কৃতজ্ঞতা জানাই লক্ষ্মী গোবিন্দ প্রভু এবং তাদের রিকোয়ারমেন্টের প্রত্যেকটি ভক্ত। আমাদের ভাবামিত প্রভু, আমাদের সুকৃতি প্রভু প্রথম থেকেই আছেন, মঙ্গল পার্থ যারা যারা আছে সবাই মনে করে যারা আমি গীতা কোর্সের লোক নাকি। তো সেইভাবে সেবা যত্ন করছেন, কৃতজ্ঞতা জানাই। যেরকম ভালোবেসে আছেন সব রাখবেন। আমি চাইছি যে গুরু মহারাজ চলে গেলে এত বড় সংসার অনেকটাই একটু ঝামেলা হবে। যারা গুরু মহারাজ যাওয়ার আগে আমরা চলে গেলাম না, ভালো অনেক বড় গুরু মহারাজ সংসার, সমুদ্রের মতো। সবাইকে কৃতজ্ঞতা জানাই। অনেক সময় যতটা বলছেন সেই গুণগুলো যেন অর্জন করতে পারি। গতকালকে স্টেজে ঝগড়া করলো, বোঝা না, গোলাপের পাপড়ের মতো কোমল কোমল না, কিন্তু কালকে ওই গীতার অ্যাডভার্টাইজ করতে দেয়নি, দেখি গেলাম। যাই হোক, অহংকার, রাগ, ক্রোধ, অপরাধ প্রবৃত্তি অনেক রয়েছে। বুঝতে পারছি ধীরে ধীরে শুদ্ধ হচ্ছি, পূর্ণ শুদ্ধ হতে পারে। আশীর্বাদ প্রার্থনা করি। হরে কৃষ্ণ। এবার কি খাওয়া দাওয়া 12টা বেজে গেলে খাওয়া দাওয়া